ইউটিউবে অনেকেই জানো এই মাছটাকে বাউল মাছ বলে, যদিও আমাদের এদিকে এই মাছটাকে হালুয়া মাছ বলে। তো খেতে কিন্তু খুব টেস্টি হয় যদি টাটকা থাকে আর যদি একটু বড় হয়। তো সেই বাউল মাছই আমি নিয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে আসা বিমলদার কাছ থেকে। খুব সুন্দর খেতে ছিল মাছটা, তো সেইটাই একটু শেয়ার করছি তোমাদের। তোমরা যারা যারা চেনো না, অনেকেই বলছে এটা রূপচাঁদা মাছ কিনা। এটা রূপচাঁদা মাছ নয়, এটা বাউল মাছ বা তোমরা বলতে পারো হালুয়া মাছ, আমরা হালুয়াই বলি। এটা দেখতে কিছুটা পমফ্রেট মাছের মতো, কিন্তু এই পমফ্রেট মাছে কোনো আঁশ থাকে না আর হোয়াইট কালারের হয়, আর এটা একটু ব্ল্যাকিশ হয় আর তার মধ্যে আঁশ থাকে ছোট ছোট। তো মাছটা প্রচণ্ড টাইট টাইপের আর কাঁটা তো একদমই থাকে না। আর এইদিকে এগুলোকে তো জানোই, এগুলোকে বলে হচ্ছে আমাদের মোচা চিংড়ি। তো এই মোচা চিংড়ি ছোট ছোট ছিল কিন্তু বেশ ঘিলু সমেত ছিল। তো সেইগুলো দেখেই আমি এই মাছগুলোও নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, কাজু, চারমগজ, তারপরে হচ্ছে পোস্ত আর তার সঙ্গে টক দই, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। এই পেস্টটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। এই চিংড়ি মাছের প্রিপারেশনটার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো লাগে, আর তার সঙ্গে এই পেস্টটা দিলেই একদম মালাইকারি হয়ে যায়। হ্যাঁ, না এটা কিন্তু টক দই দেওয়া আছে বলে অন্যরকম টেস্ট হয়ে যায়। মালাইকারিতে হচ্ছে তোমার নারকেলের দুধ দিতে হয়, যেটা কিন্তু আমার কাছে ছিল না আর আমি দিইও নি। তো এই দিয়ে করলেও কিন্তু মাছটা খুব সুন্দর খেতে লাগে। আর দেখেছো ঘিয়ের পরিমাণ, মাছের মাথায় পুরো ঘি ঠাসা। তো এমন মাছ খেতে তো ভালোই লাগবে, মানে মাছটা তো পাবোই, তার সঙ্গে মাথার মধ্যে এত ঘি চপচপে, টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো দেখো আমি এখানে আদা বাটা করেছি, যে আদা বাটাতে আমি সাদা তেল দিয়েছিলাম, যার জন্য পেস্টটা পুরো চন্দনের মতো হয়েছে। তো ওই মাছটা খেতে বেশ সুন্দর হয়েছে, কারণ এই পেস্টগুলো খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমি বাউল মাছটা রান্না করে নিয়েছি, সিম্পল রান্না, জাস্ট তোমার একটুখানি আদা বাটা, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়েছিলাম যাতে না কোনো স্মেল থাকে, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু কালো জিরে দিয়েছিলাম ফোড়নে, আর তারপরে শুকনো মশলা আর কি, ওই হলুদ, নুন, তারপরে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো, এসব দিয়ে একটু কষে, আদা দিয়ে কষে জাস্ট রান্নাটা করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। খুব বেশি করে ভাজছি না, হালকা হালকা করে ভাজছি যাতে মাছটা নরম থাকে। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু নরমটা আর থাকে না, কীরকম একটা স্টিকি টাইপের খেতে হয়ে যায়, ওই জন্য চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। আর এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথা আর মাছ অনেকটা আলাদা হয়ে গেছে। তার কারণটা হচ্ছে ওই ভাজতে গিয়ে একটু নরম নরম হয়ে গেছিলো, তো ওই জন্য খুলে গেছে। আর দেখো খুব সামান্য মশলা আমি নিয়েছি, দেখো ওই যে বললাম তোমাদেরকে, পেঁয়াজ, আদা, রসুন, একদম অল্প পরিমাণে সমস্ত মশলা দিয়েছি, কারণ গ্রেভিটা আমি একটু ঝোলঝোল টাইপের রাখবো। আর এই দেখো এই পেস্টটা এরকম ঢালতে তো পারবো না, এর সঙ্গে একটু জল মিশিয়ে ঢালবো যাতে কিনা পেস্টটা একটু গ্রেভিটা বেশি হয়। তো দেখো গ্রেভিটা ঢেলে নিয়েছি, গ্রেভিটা দেখেই বুঝতে পারছো রান্নার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা জানো আমরা একটু স্পাইসি রান্না খেতে ভালোবাসি, তো সেই জন্য আমরা একটুখানি মশলা দিয়ে একটু গ্রেভিটা ভালো হবে এরকম খেতে ভালোবাসি। তো সেরকমই গ্রেভিটা বানিয়ে নিয়েছি, আর এই গ্রেভিটা ফুটে গেলে তেল ছেড়ে দিলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথমে আমি ইন্ডাকশানেই রান্না করছিলাম, তারপরে ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে গ্যাসের মধ্যে রান্নাটা করতে শুরু করেছি। আর এইদিকে দেখো আমার মোটামুটি মালাইকারিও রেডি হয়ে গেছে। উপরে গার্নিশ করার জন্য ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে যে কোনো রান্নার টেস্ট আলাদা হয়ে যায়, আর ধনেপাতাটা শীতকালে আমাদের খুব লাগে, গরমকালেও আমরা ব্যবহার করি। আর এদিকে দেখো আমি দু রকমের ভাজা ভাজবো বলে কেটে রেখেছি, যেমন আলু দিয়ে উচ্ছে ভাজা আর পেঁয়াজকলি আর আলু ভাজা। পেঁয়াজকলি আলু ভাজা খেতে আমাদের বেশ ভালো লাগে, আর একটু তিতো থাকলেও ভালো লাগে, তাই উচ্ছেটাও আলু ভাজা দিয়ে কেটে নিয়েছি, আর এদিকে তোমার পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি। তো আজকের মেনু এটাই, বাউল মাছ, তার সাথে হচ্ছে তোমার চিংড়ির মালাইকারি, আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা আর পেঁয়াজকলি আলু ভাজা। ডালটা স্কিপ করে দিয়েছি। তো দেখো মোটামুটি আমার মানে পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণেই ভেজেছি কারণ পেঁয়াজকলিটা অল্পই ছিল, তাই অল্প পরিমাণেই পেঁয়াজকলিটা ভেজে নিয়েছি একদম। আর এই ক্ষেত্রে আমি না ওই কালো কড়াই, মানে ননস্টিকের কড়াই ইউজ করি যাতে কিনা তেলটা কম লাগে। আর এবারে উচ্ছেটাকেও আমি ভেজে নেব। তো যাই হোক, এবারে আমি পেঁয়াজকলিটাকে ঢেলে নিই আর উচ্ছেটাকে ভেজে নিই।
তোমরা কে কে পেঁয়াজকলি ভাজা ভালো খাও আমাকে অবশ্যই জানিও, কারণ পেঁয়াজকলিটা এখন নতুন, তো খেতে খুব ভালো লাগে। তো দেখো পেঁয়াজকলিটাকে আমি নামিয়ে নিয়ে এবার আমি উচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো পেঁয়াজকলির পরিমাণটা খুবই অল্প। আর এদিকে দেখো কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে আমি মেজে নিয়েছি। মানে আমি কাজ করতে করতে আরেকটা কাজে চলে যাই, যাতে কিনা আমার একসঙ্গে এক্সেসিভ কাজ না হয়। আর ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। তবে তোমাদের একটা সিক্রেট জানাই আমার, সেটা হচ্ছে আমি জানো তো ভাতের ফ্যান উপর করতে পারি না। যখনই আমি ভাতের ফ্যান উপর করতে যাই তখনই আমার হাত পুড়ে যায়, মানে ওই যেটা ভাপ হয় না, সেই ভাপে হাত পুড়ে যায়। তো সেই জন্য আমি এই একটা মানে চুবড়ি বলতে পারো, স্টিলের চুবড়ি, তো তার মধ্যে করে আমি ভাত গালি সব সময়ের জন্যে, যাতে কিনা আমার হাতে ওই ফ্যানের ভাপটা না লাগে। তার মানে বুঝতে পারছো, 24 বছর ঘর সংসার করার পরেও আমি এখনও ভাতের ফ্যান গালতে পারি না। মানে শুনতে যদিও খুবই হাস্যকর লাগে, কিন্তু মানে আমি করতে পারি না। এবারে করলে কি হয়, করতে কি পারি না, করতে পারি, কিন্তু করলে ওই আমার হাত ফাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইদিকে উচ্ছেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাতটাও রেডি করে ফেলেছি। তো পুরো লাঞ্চ মেনু আমার রেডি হয়ে গেছে। ভাতটা আমি আর আজকের হটপটে ঢালিনি। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর হচ্ছে এইদিকে দেখো বাউল মাছটা একেবারে ঝালঝাল করা, দেখতে পাচ্ছ তো, মানে গ্রেভি নেই। এটাতে ইচ্ছা করেই গ্রেভি করিনি, কারণ এইটায় মানে যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা করেছি তাতে গ্রেভি করেছি, তাই জন্য। আর ওইদিকে দেখো আমাদের দুটো থালাও রেডি করে ফেলেছি, কারণ সকালে আজকের আমার হাজব্যান্ড নেই, আমি আর আমার ছেলে খাবো। তো পুরোটাই রান্না হয়ে গেছে। তো ভাত কিছুটা থেকে যাবে, হয়তো ছেলের বাবা এসে রাত্রিরে খেতে পারে। আর এদিকে দেখো আমাদের আবার একটা রান্নার প্রিপারেশান তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু রাতের প্রিপারেশান, আলু ফুলকপির তরকারি। হ্যাঁ, রুটি দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে। তো মানে রাত্রিবেলা তোমাদের আমি বলেছি নিরামিষ একটা তরকারি করলেও আমাদের ডিম সিদ্ধ বা কিছু না কিছু থাকে। তো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো ফুলকপিটা একেবারে দেশি, হালকা করে ভেজে নিয়েছি, উপরে সোনালি সোনালি একটু হয়েছে। আর মশলা বলতে জিরে গুঁড়ো দিয়ে রান্না করব, তার সঙ্গে নুন, হলুদ, চিনি আর শুকনো লঙ্কা আর টমেটো আর আদা পেস্ট, এই হচ্ছে এই রান্নার মশলা। তো আলু দিয়ে ফুলকপির তরকারিও খেতে কিন্তু ব্যাপক লাগে। আর এখনকার ফুলকপিগুলো কিন্তু বেশ দেশি, কোনো ধাবা ফাবার ব্যাপার নেই। আর এই দেশি ফুলকপির তরকারি খেতে বা ঝোলে দিতে খুব ভালো লাগে, মানে ঝোলে দিয়ে খেলেও খুব ভালো লাগে। তোমরা কজন ফুলকপি খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আমি জানি তোমরা অনেকেই আমার রান্না অ্যাপ্রিসিয়েট করো, কারণ রান্না করতে আমি ভালোবাসি এবং আমি মন দিয়েই রান্না করি, এটা সত্যি। তো দেখো ফুলকপিটা একেবারে গা মাখা করে কষিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি আর মশলাগুলো দিয়েছি, বেশ গা মাখা কষা হয়েছে। এরপর আমি জলটা ঢেলে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই রেখেছি, কারণ ফুলকপিটা গা মাখা করবো না। একটু উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখো হালকাভাবে আমি ফুলকপির তরকারিটা করেছি, ঘি গরম মশলা অবশ্যই দিয়েছি, নাহলে টেস্টটা সেইভাবে আসবে না। তো যাই হোক, এখন আমি তোমাদের সঙ্গে একটুখানি পিকচারগুলো শেয়ার করলাম। তোমাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তবে একটা লাইক তো বানতাই হয়। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে এখন আসি, টাটা।